সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, অনেক দিন পরে এলাম আপনাদের সামনে কিছু আলোচনা করতে। 5ই আগস্ট আমাদের যে বিজয় পরবর্তী যে নানান রকম রাজনৈতিক পরিস্থিতি, এগুলো নিয়ে একটু ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে আমার এই যে নিয়মিত আয়োজনগুলো, রাজনৈতিক বিশ্লেষণের আয়োজনগুলো, সেগুলোতে সময় দিতে পারছিলাম না। তো আজকে মনে হলো যে একটা বিষয় নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন, তো সেটা নিয়ে একটু কথা বলতে এলাম। সেটি হলো, দর্শক, এই যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার যে পতন ঘটলো, তারপর থেকেই কিন্তু ভারত নানাভাবে কিন্তু চেষ্টা করছে যে এখানে একটা প্রতিবিপ্লব ঘটানো যায় কি না, কোনোভাবে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনা যায় কি না। এবং আপনারা কিন্তু যে শুনেছেন যে একটি কল রেকর্ড ইতিমধ্যে ফাঁস হয়েছে যে হাসিনা নাকি বর্ডারের কাছাকাছি আছে, তিনি নাকি চট করে চলে আসবেন বাংলাদেশে। তো তিনি কি আসলে চট করে আসতে পারবেন কি না সেটিও একটু বলি। যে তার নামে ইতিমধ্যে 113টি সম্ভবত হত্যা মামলা হয়েছে, সহ আরও বিভিন্ন রকম জটিলতা আছে। তিনি চাইলেই আসতে পারবেন না। আমরাও তো অপেক্ষা করছি তিনি আসুন, তাকে বিচার করার জন্য আমরা অপেক্ষা করে আছি। তিনি আসলে আমরা তাকে আইনের হাতে সোপর্দ করব, কিন্তু তিনি কোনোভাবেই আসবেন না। তিনি মূলত এই বয়ানগুলো দিচ্ছেন মূলত তার ওই যে রুট লেভেলের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। আপনারা দেখেছেন যে সব অখ্যাত বিভিন্ন লোকজনের সঙ্গে ফোন কল কিন্তু তার ফাঁস হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের এখন ইউনিয়ন কমিটি, তারপরে যে বিদেশি প্রবাসী কমিটি, তাদের লোকজনের সঙ্গে কিন্তু এখন কথা বলতে হচ্ছে, যারা কিন্তু তার মূলত নেতৃস্থানীয়। তাদের সাথে কিন্তু এখন আর কথা বলার সুযোগ পাচ্ছে না হাসিনা, কারণ তারা নিজেরাই সবাই নিজেদের জীবন রক্ষা করার জন্য পালানো নিয়ে সবাই ব্যস্ত হয়ে আছে। তো সেই সুযোগে এই যে ছোট ছোট পাতি নেতাদের সঙ্গে এখন কথা বলে তাদেরকে উস্কে দিয়ে নিজের একটা অবস্থান বের করার চেষ্টা করছে। কিন্তু সেই পাতি নেতারাও আবার তার এই অডিও কলগুলো ফাঁস করে দিচ্ছে, কারণ কেউ আর হাসিনাকে বিশ্বাস করছে না যে এর কথায় উস্কানি শুনে আমরা আবার যাব মাঠে, এ আবার পালিয়ে যাবে, আমাদেরকে এই বিপদে ফেলে গেছে। তো তার আর ফিরে আসার মতো কোনো সম্ভাবনা নেই। এখন যেটি সমস্যা বাংলাদেশে, সেটি হলো দুই রকম। এক হলো যে এখানে এই যে সরকারটি বর্তমানে যে বিপ্লবের সরকার, ডক্টর ইউনূস সরকার, সেই সরকারটাকে এখানে স্টেবল হতে দেওয়া যাবে না। দুই হলো এখানে কি সেনা সমর্থিত সরকারকে ঢুকানো যায় কি না। তো এগুলো নিয়ে কিন্তু কাজ করছে কিন্তু ভারত। আপনারা জানেন যে হাসিনার পতনের পরপরই কিন্তু শুরু হলো, কখনো তারা সংখ্যালঘু বেশে ফিরে আসে, কখনো রিক্সাওয়ালা বেশে ফিরে আসে, কখনো আনসার বেশে ফিরে আসে। এক এক সময় এক এক রকম ভাবে তারা ফিরে এসে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলো, কিন্তু সেগুলোতে যখন ব্যর্থ হলো, এখন তারা যেটি চেষ্টা করছে সেটি হলো যে এই যে শক্তিগুলো মিলিতভাবে হাসিনার পতন ঘটিয়েছে, এই শক্তিগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। এটা খুব সুন্দরভাবে করছে, এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে সেটি কিন্তু অনেকাংশে কাজেও লাগছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি, যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তার কাছ থেকে আমরা শুনেছি কিছু কথা, যেখানে বিএনপির বিরুদ্ধে যায়। সরাসরি না বললেও তিনি আকার ইঙ্গিতে কিন্তু আমরা অনেকে অনুমান করছি যে এগুলো কথা বিএনপির বিরুদ্ধে হয়তো তিনি বলছেন, নির্বাচন বিষয়ে বা ইত্যাদি বিষয়ে। এবং দেখা যাচ্ছে যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু সেগুলোর অনেক সময় জবাব দেওয়ার চেষ্টা করেছেন, এবং একেবারে উপর থেকে রুট লেভেল পর্যন্ত এখন কিন্তু বিএনপি এবং জামায়াতের যে নেতাদের কর্মীরা, তাদের মধ্যে কিন্তু একটা বিরুদ্ধ মনোভাব কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। এরই মধ্যে আবার একটি বিষয় যেটি দেখা যাচ্ছে সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই যে মূল যে আন্দোলনটি হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন ঘটেছে, সেখানে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন তারাই কিন্তু নেতৃত্ব ছিল, তাদের নেতৃত্বে কিন্তু সরকারের পতন ঘটেছে। কিন্তু তাই বলে তাদের কিন্তু একক কৃতিত্ব নয়, তারা এককভাবে কিন্তু কখনোই চাইলে এটা কিন্তু সম্ভব হতো না। তারা যখন সংকটাপন্ন, তখন তারাই কিন্তু ঘোষণা দিয়েছিল বক্তৃতা দিয়ে যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিএনপি, জামায়াত, তারা নাম উল্লেখ করে বলেছিল যে আপনারা সবাই আমাদের পাশে এসে দাঁড়ান। তারপরে যখন বিএনপি, জামায়াত সহ সব অন্যান্য রাজনৈতিক দল এবং সবাই যখন পাশে এসে দাঁড়িয়েছে, তখন কিন্তু এই যে আমাদের এই ফসলটা কিন্তু ঘরে উঠেছে। এখন বিএনপিও যদি এককভাবে তাদের এই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, সেটা যেমন অন্যায়। জামায়াত যদি ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, সেটাও অন্যায়। আবার ছাত্ররাও যদি বা ছাত্র নেতারাও যদি মনে করে যে না, শুধু আমরাই করেছি, বিএনপি এতদিন 15 বছর 17 বছর পারেনি, আমরা করেছি বলেই হয়েছে, বিষয়টি এতটাও সহজ ছিল না। এই 15 বছর বা 17 বছর ধরে পট তৈরি হয়েছে, পুঞ্জীভূত হয়েছে
মানুষের মনে ক্ষোভ দানা বেঁধেছে, সেটা বিস্ফোরণ ঘটেছে ছাত্র সমাজের মাধ্যমে। ছাত্র সমাজই অবশ্যই এটা নেতৃত্বের দাবিদার, কিন্তু একক সম্পূর্ণ ক্রেডিট আমার মনে হয় যে শুধু ছাত্রদেরকে দিলে হবে না, কারণ এখানে যারা মানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে কিন্তু রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, সাধারণ জনতা অনেক কিন্তু ছিল। তো তাদের অবদানকে কিন্তু খাটো করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। এবং দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু একটা মতবিনিময় সভা করার চেষ্টা করছে, এবং সেই মতবিনিময় সভাগুলোতে দেখা যাচ্ছে যে হাতাহাতির ঘটনা ঘটছে, হট্টগোলের ঘটনা ঘটছে, প্রোগ্রামগুলো অনেক সময় ভেস্তে যাচ্ছে। এগুলো আসলে কেন হচ্ছে? এর পেছনে কারণ হলো, যেহেতু এটা কোনো ফরম্যাটেড কোনো পলিটিক্যাল পার্টি নয়, তো এখানে যেটা হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে নিজেদেরকে বেশি আমাদের অবদান ছিল, মানে আগামীতে যদি এটা কোনো মানে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেরকম হয়েছিল যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই এখন সব ভোগ করবে, এরকম একটি পরিস্থিতি যেমন ছিল, এখন এই ছাত্রদের মধ্যেও কিন্তু এরকম দেখা যাচ্ছে, অনেকের মধ্যে, সবার মধ্যে না, অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে তারা যেহেতু এটা করেছে এখন সব এখন তাদের কথা মতোই চলবে, এরকম একটা বিষয় মনোভাব তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই নিজের কে কতখানি বেশি পারফর্ম করেছে এই আন্দোলনে সেগুলো প্রমাণ করার চেষ্টা করছে, এবং সেগুলো প্রমাণ করতে গিয়ে কী হচ্ছে, এদের মধ্যে কিন্তু ভাঙ্গন সৃষ্টি হয়ে যাচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। এক একজন কিন্তু এক একভাবে কাজ করেছে। একজন ডাক্তার, সে কিন্তু ডাক্তারের মানে হসপিটালে কিন্তু এই সেবা দিয়েছে কিন্তু এই আন্দোলনকারীদেরকে। একজন আইনজীবী, সে কিন্তু আইনগত বিষয়গুলো হেল্প করেছে। একজন এমনও দেখা গেছে যে পেয়ারা বিক্রেতা, সে কিন্তু তার ভ্যান ভর্তি পেয়ারা এনে দিয়েছে। ভ্যান চালক কী হয়েছে, পাশের সমিল থেকে সব কাঠের টুকরো এনে দিয়েছে, সেই কাঠের টুকরো দিয়ে তারা এখানে হাতে যে লাঠি নিয়ে তারা মারামারি করতে গিয়েছিল সেগুলো হচ্ছে। এরকম নানাজন নানাভাবে কিন্তু সাপোর্ট করেছে, সেই সাপোর্টের ফলে কিন্তু এই বিজয় হয়েছে। এখন দেখা যাচ্ছে যে যারা মানে স্টুডেন্ট যারা এই সামনে ছিলেন আন্দোলনে, তারা যদি মনে করেন যে শুধুই তাদের কৃতিত্বের কারণেই এটা হয়েছে, তাহলে এটা তারা ভুল করবেন। এবং আন্দোলনের বিজয়ের পূর্ববর্তী একরকম পরিস্থিতি, আর পরবর্তী পরিস্থিতি কিন্তু আরেক রকম। তখন কিন্তু গণজোয়ার ছিল, সারা দেশের মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভে কিন্তু সবাই কিন্তু মাঠে নেমে এসেছে, এসে তাদেরকে সমর্থন করেছে। কিন্তু এখন যখন তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাচ্ছে, তারা যখন সুসংগঠিত হতে যাচ্ছে, তখন তাদের মধ্যে এই বিভেদগুলো সৃষ্টি হচ্ছে। কারণ এখন কিন্তু আর সেই গণজোয়ার নেই, এখন কিন্তু সেটা চাইলেও পাওয়া সম্ভব না। এখন তাদেরকে ভালো কাজের মাধ্যমে, তাদের নেতৃত্ব গুণের মাধ্যমে, তারা যাদেরকে নেতা বানাবে তাদের কোয়ালিফিকেশন, কোয়ালিটির উপরে তাদের সংগঠনটাকে সুসংহত করা হয়তো সম্ভব হবে। এবং সেটা করতে গেলে এখন যেটি হচ্ছে যে এই আন্দোলনের স্টেক হোল্ডার কিন্তু ছাত্রদল ও ছাত্র শিবিরও, তারাও কিন্তু ছাত্রদের সঙ্গে, তারাও ছাত্র, তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। তো এখন এদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে এই বৈষম্য বিরোধী যারা ছিল, যারা সাধারণ, এখানে কিন্তু তিনটা গ্রুপ হয়ে গেছে, ছাত্রদল, ছাত্র শিবির এবং সাধারণ ছাত্র। তো সাধারণ ছাত্রদের মধ্যে যারা আছে তাদের মধ্যেও কিন্তু এখানে নানান রকম গ্রুপিং সৃষ্টি করিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে, কৃত্রিম পদ্ধতিতে। সেখানে অনেক সময় বাম সংগঠনরা হাত ঢুকাচ্ছে, আরও বিভিন্নভাবে চেষ্টা করছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদেরও কিছু ছেলেপেলে তো আছে এই সাধারণ ছাত্রদের বেশে, তাদের সঙ্গে তারাও আন্দোলনে ছিল, তাদের মাধ্যমে কিছু দ্বন্দ্ব এখানে পুশ করার চেষ্টা করছে। এবং দেখা যাচ্ছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল, তাদের সঙ্গে তো স্বাভাবিকভাবে কিছু মতদ্বৈধতা সৃষ্টি হবেই। তো এটার ফলে যে প্রোগ্রামগুলো যে ভণ্ডুল হয়ে যাচ্ছে, বা এই মতবিনিময় সভাগুলো যে ভেস্তে যাচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে, এর ফলে খুশি হচ্ছে কে, আনন্দিত হচ্ছে কে? হাসিনা আনন্দিত হচ্ছে, আওয়ামী লীগ আনন্দিত হচ্ছে। যখন আওয়ামী লীগ বিরোধী শক্তিরা নিজেদের মধ্যে একতাটাকে ধরে রাখতে পারবে না, তখন আলটিমেটলি বিজয় হচ্ছে আওয়ামী লীগের। তো আমার মনে হয় যে এই বিষয়ে সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা স্থানীয় নেতৃবৃন্দ, সবার মধ্যে একটা সহনশীল মনোভাব থাকা প্রয়োজন। এবং আমাদের আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কিন্তু অনেক বেশি কঠিন। তো আমরা যে বিপ্লবের মাধ্যমে যে ডক্টর ইউনূস সরকারকে বসিয়েছি, এখন এই ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করতে বা তাকে দুর্বল করতে, তাকে যেন সরকারের মানে বেশি সময় যেন সে থাকতে না পারে, সেই জন্য কিন্তু সর্বরকম চেষ্টা করে যাচ্ছে কিন্তু ভারত এবং তো এখন আমরা নিজেদের মধ্যে যত বেশি দ্বন্দ্ব করব বা যত বেশি আমাদের মধ্যে দ্বন্দ্বগুলো প্রকট হয়ে উঠবে, তত কিন্তু আনন্দিত হবে, তত কিন্তু ভারত আনন্দিত হবে, এবং তত কিন্তু ডক্টর ইউনূসের সরকার কিন্তু দুর্বল হবে।
তো আমার মনে হয় যে নিজেদের এই স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য এখন ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করাটাই এখন আমাদের সবার জন্য সর্বাগ্রে প্রয়োজন। ডক্টর ইউনূস তার সরকার তার নেতৃত্বে যদি সব প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি একটা সংস্কার করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা যেন করতে পারে, করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে যেন ক্ষমতা তুলে দিয়ে যেতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করার জন্য যতটুকু শক্তি প্রয়োজন ডক্টর ইউনূসের, আমাদের মনে হয় যে দলমত নির্বিশেষে সবার সেইটুকু সমর্থন ডক্টর ইউনূসকে দিয়ে তার পাশে থাকা উচিত এবং কোনোভাবেই বা ভারতের ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব সংঘাতগুলো সৃষ্টি করা উচিত হবে না। কারো বিরুদ্ধে সেটা যে দলই হোক না কেন বা ছাত্ররাই হোক না কেন, কারো বিরুদ্ধে প্রকাশ্যে মানে বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা মানে ঠিক হবে না। তো এটাই আমার এই মুহূর্তের যেটি রাজনৈতিক বিশ্লেষণ মনে হলো যে ডক্টর ইউনূসের সরকার কিন্তু পতন ঘটে যেতে পারে যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করি। তো সেই বিষয়টা জানানোর জন্য মূলত আজকের এই আলোচনাটি। দর্শক, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।